কেমন আছে বাংলাদেশ? হুম। আমরা আসলে বাংলাদেশ ধরেন ডক্টর ইউনূসের শাসনামল শেষ হয়ে এখন তারেক রহমানের শাসনামল শুরু হয়েছে। এর আগে আমরা ১৬ বছর আ আওয়ামী লীগের শাসনামল দেখেছি। কি বুঝছেন? এখন বাংলাদেশ কেমন আছে? না, বাংলাদেশ শুনেন একটা বিষয়, বছর শাসন ছিল একটা অত্যন্ত টাইট। সেখানে পলিটিক্যাল পার্টির একটা শাসন ছিল। পলিটিক্যাল পার্টি কন্ট্রোলে ছিল না, এটা তো কোনো সন্দেহাতীত ব্যাপার। সেখানেও প্রচুর সমস্যা ছিল। আর টাইট, খুবই টাইট, কারণ পার্টি চলতো এক নেত্রীর বা এক নেতার নির্দেশে, দেশও চলতো এক নেতার নির্দেশে। এবং ইট ওয়াজ টোটালি এক ধরনের বলবো যে স্বৈর শাসনের চেয়ে একটু বেশি ছিল। কারণ কোনো মন্ত্রী কাজ করতো না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকে সেই কাজের জন্য না বলতো। আমরা শুনেছি মন্ত্রীদের কাছ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এই কাজটা করছি। তার মানে প্রধানমন্ত্রী যেখানে নির্দেশ দেন নাই সেখানে কাজ করেন না, এরকম তো বোঝা উচিত। তো সবকিছু মন্ত্রী মহোদয়রা যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করে থাকেন, তাহলে বোঝা যায় যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো কিছু তখন নড়াচড়া করতো না ডেমোক্রেটিক কান্ট্রি। তো সেই জায়গাতে প্লাস মাইনাস সবই ছিল। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি সবকিছুই কিন্তু চলতো ওই প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেল না। সেখানে ভালো মন্দ দুটোই হয়েছে, কিন্তু যেটা মন্দ হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল স্পেস ছিল না, যেটা আমি বারবার বলেছি আমার গত বহু বছরের আলোচনায়। পলিটিক্যাল স্পেস ছিল না, তার মানে আপনি আর কাউকে জায়গা দেন নাই, নিজের পার্টি ছাড়া কাউকে জায়গা দেন নাই, কাউকে ইলেকশনে আসতে দেন নাই। এটা করে যেটা হয়েছে, মানুষের একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছে যে যে উন্নয়ন, যদি আমি বলি যে উন্নয়নের কথা আমরা বলি, সেটা কি অনলি উন্নয়ন না উন্নয়ন অন্যান্য সেক্টরের উন্নয়নের কথা ছিল, সেগুলো হয়নি। তো এই অবস্থার থেকে যখন একটা মজা আমরা দেখলাম যে জুলাই এবং যেটা অগস্ট 5-এ শেষ হলো, এই ধরনের একটা আন্দোলন থেকে একটা অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যাই বলি না কেন, যেখানে দৃশ্যমান কোনো নেতৃত্ব ছিল না, দৃশ্যমান কোনো নেতৃত্ব ছিল না, দৃশ্যমান কোনো দলের কোনো সম্পৃক্ততা প্রকাশ্যে পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে যা হয়েছে এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল। যেখানে লিডারলেস একটা এই ধরনের জাগরণ হয়, তখন নানা সেন্টার তৈরি হয়, নানান ধরনের সেন্টার তৈরি হয়, কেউ এখানে, কেউ ওখানে, কেউই মতাদর্শী, কেউই মতাদর্শী, এবং সেটা একটা ব্যাপক আকার ধারণ করছে, যেটা আমরা দেখলাম যে মানুষের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশ থানা লুট হয়েছে, পুলিশ ফাংশন করা বন্ধ করে দিয়েছে, ল এনফোর্সিং যে বিষয়টা সেটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তো সেই অবস্থাতে আপনাকে মনে রাখতে হবে যে একটা টেকনোক্রেট মিনিস্ট্রি, যদি বলি টেকনোক্রেট উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল। টেকনোক্রেট, এখানে কেউই কিন্তু পলিটিশিয়ান ছিল না, বা পলিটিক্সের সাথে কেউ জড়িত ছিল তেমন না। আর সেইখানে বেশ কিছু এক্সপেরিয়েন্স অভাব হয়েছিল, হাউ টু হ্যান্ডেল, হাউ টু রান। এই সেই সময় আপনার একটা বক্তব্য আমি জানি সবচেয়ে আলোচিত এই আন্দোলন নিয়ে আপনি বলেছিলেন ইনভেস্টিগেশনও দরকার। এখন যেটিকে আন্দোলন বলছেন সেই সময়ে, তাহলে এটা মানে পুরোটাতে একটা হামলা, একটা আপনারা কথাবার্তা অনেক আপনারা অনেকে এটাকে টুইস্ট করে। আমি যে কথাটা বলেছিলাম খুব পরিষ্কার। আমি আনসারদের দেখতে গেছিলাম, সেখানে আনসারদের কমপ্লেন ছিল যে তাদের উপরে গুলি চালানো হয়েছে। ডাক্তাররা আমাকে যে বুলেট দেখালো, সেই বুলেট ছিল পুলিশের বুলেট। এই কথাটা লক্ষ্য করেননি যে এই রাইফেল গুলো, এগুলো ছিল পুলিশের হাতে, পুলিশের রাইফেল 7.62 পুলিশকে দেওয়া হয়েছিল, যেটা দেওয়ার কথা নয়, কিন্তু দেওয়া হয়েছিল। কখন কিভাবে দেওয়া হয়েছিল
সেটা তো আমরা এখন পর্যন্ত আমরা ইনভেস্টিগেট করিনি। পুলিশের হাতে এই ধরনের মারণাস্ত্র থাকার কথা না। সেই জায়গা থেকে কিছু রাইফেল, আমি যে ছবি দেখলাম, সিভিল ড্রেসের ইয়াং কিছু লোকজনের হাতে গিয়েছে এবং তাদের মধ্যে থেকে কয়েকজনে আনসারকে গোলাগুলি করেছে। তার মধ্যে বেশ কিছু আনসার ইনজিওর্ড হয়ে গেছিল তাদের আনসার হেডকোয়ার্টারের সামনে গেটে। এই কথাটা ছিল যে কেন, কিভাবে পুলিশের হাতিয়ার এদের হাতে গেল, উইলিংলি গেল না চুরি করে নিয়ে গেল না কি করে নিয়ে গেল, সেটা যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে এটা ইনভেস্টিগেশন ছাড়া বলা ডিফিকাল্ট যে এরা কারা, কাদের হাতে পুলিশের রাইফেলটা গিয়েছে। তাহলে কি পুলিশ দিয়েছে, না পুলিশ থেকে ছিনতাই করে নিয়ে গেছে, না লুট হয়েছে, সেই কথাগুলো আমি বলেছিলাম। জি স্যার, এমনি আপনার কি মনে হয় যেভাবে করে পুলিশদেরকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেগুলো কি সাধারণ আন্দোলনকারীদের কাজ? এটা আমি বলতে পারবো না, এগুলো আপনারা যখন ইনকোয়ারি হবে বা ইনকোয়ারির কথা বলা হচ্ছে যদি হয় তখন বোঝা যাবে। আমি আন্দাজ বলতে পারবো না কার কাজ কার কাজ না। কিন্তু সিমটম গুলো কি রকম, মানে যখন মব হয় এবং ওই সময় পুলিশের উপরে যে ধরনের মানুষের যারা ছিল এগেনস্টে তাদের মনোভাব কি আপনাকে বুঝতে হবে। যদিও এগুলো মোটেও অ্যাকসেপ্টেবল না, কিন্তু হয়েছে এগুলো। এখন সেগুলো ইনকোয়ারি করলে বোঝা যাবে কারা করেছে, কে করেছে, কেন করেছে। অনেক 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 হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে। পুলিশের যে সমস্ত অ্যাকশন ছিল সেখানেও অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেগুলো আমরা ভিডিওতে দেখেছি। উভয় পক্ষ থেকেই কিছু ঘটনা ঘটেছে, কাজে এগুলো ইনকোয়ারি না হলে চট করে কোনো বলা ডিফিকাল্ট। স্যার ইনকোয়ারিটা হলো না কেন স্যার? সেটাও আমি বলতে পারবো না, সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আপনি তো ওই মন্ত্রণালয়ের দায়িত্বে। ওই মন্ত্রণালয়ে আমি প্রায় 8 দিন ছিলাম। 8 দিনের মধ্যে আমার সবচেয়ে প্রথম কাজ ছিল পুলিশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং পুলিশের জায়গায় নিয়ে যাওয়া, থানাতে পাঠানো, রোড ট্রাফিকে করা এবং থানা ম্যান করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে তারা পুনরায় ফিরে আসতে পারে, সেটাই করতে করতে আমার আপনাকে সরিয়ে দিল কেন স্যার? সেটাও আপনাকে জিজ্ঞেস করতে হবে ওই সময় যারা অথরিটি ছিল। তারপর হয়তো আমার কোনো কথা তৎকালীন সময়ে কেউ বুঝেনি বা সেই কথাগুলো পুরোটা শুনেনি, না শুনে যে বললাম যে একটা রিয়াকশন, তখন তো সবাই রিয়াকশন করতো কোথায় কোথায়, সেখানে একটা রিয়াকশন হয়েছে। সেই জায়গাটাতে হয়তো সরকার প্রধান তখন যখন ছিলেন তিনি হয়তো মনে করেছেন যে আমার ওখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখলে ভালো হবে। সেটা কি ভালো হয়েছে স্যার আলটিমেটলি? সেটা আমি বলতে পারবো না, সেটা তো এখন যারা কথা বলছে সবই তো খারাপ বলছে, আমরা সব খারাপ কাজ করেছি। তো সব কি খারাপ হয়েছে কিনা